প্রিয় দর্শক, আসামের হাতে যে একটা বিশেষ ক্ষমতা লুকিয়ে ছিল সে সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানতাম না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মনে হচ্ছে আসাম সরকারও হয়তো এই ক্ষমতার কথা জানতো না। কারণ স্বাধীনতার ৭৫ বছরে আজ পর্যন্ত যখনই আসামে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা উঠেছে, এই বিশেষ আইনটি কখনো ব্যবহার করা হয়নি। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই পরিস্থিতি বদলে দিয়েছেন। ৭৫ বছরে এই প্রথমবার এমন একটি বিশেষ আইন প্রয়োগ করা হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের মাত্র ২৪ ঘন্টা সময় দেওয়া হচ্ছে। তাদের পথ দেখিয়ে বলে দেওয়া হচ্ছে যে এই রাস্তা দিয়ে সোজা বাংলাদেশে ফিরে যান, আপনাদের হাতে মাত্র ২৪ ঘন্টার সময় আছে, সম্মানের সাথে ফিরে যান। আর যদি আপনারা এই সময়ের মধ্যে না যান, তাহলে আপনাদের জেলে পাঠানো হবে, ৩ বছর পর্যন্ত জেলে থাকতে হবে, এবং তারপরও সেই বাংলাদেশেই আপনাদের ফিরে যেতে হবে। তাই জেল না খেটে তার চেয়ে বরং বাংলাদেশে ফিরে যাওয়াই ভালো। মানে সংক্ষেপে বলতে গেলে এই আইনটির প্রয়োগ শুরু হয়ে গেছে। আর এর সাথে সাথেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে আসামে এসব কি হচ্ছে, এখানে কোনো আদালত নেই, কোনো ট্রাইব্যুনাল নেই, সরাসরি ২৪ ঘন্টার নোটিশ দিয়ে দেশ ছাড়তে বলা হচ্ছে, তাহলে মানবাধিকারের কি হবে? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টও এই বিশেষ আইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। আইনটির নাম হলো ইমিগ্রেন্টস অ্যাক্ট ১৯৫০। এই আইনটি নেহরুজির সময়ে তৈরি হয়েছিল, কিন্তু তারপর থেকে এটি শুধুমাত্র ওই খাতায় কলমে ছিল, কখনো ব্যবহার করা হয়নি। আর যখন এটি ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল, তখন হাত আটকে দেয়া হয়েছিল। কেন এমনটা হয়েছিল সেই গল্পও আমি আপনাদের বলবো। এই মুহূর্তে এই আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এর প্রয়োগ শুরু হয়ে গেছে। সম্প্রতি যা হয়েছে তা ছিল একরকম ট্রায়াল রান, যেখানে ৫ জনকে ২৪ ঘন্টার মধ্যে আসাম থেকে বের করে দেয়া হয়েছে। মানে একবার ভাবুন, যদি এই আইন পুরো দমে ব্যবহার করা শুরু হয়, তাহলে আসামে থাকা লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীর কি হবে? তাদের সবাইকে কি এইভাবে বের করে দেয়া হবে? এর পাশাপাশি আরও একটি বড় সমস্যা তৈরি হচ্ছে। আপনারা হয়তো শুনে থাকবেন, পশ্চিমবঙ্গেও পরিচয়পত্র যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে নানা খবর আসছে, যার ফলে অনেকেই সীমান্ত পার করে বাংলাদেশে চলে যাচ্ছে। শুধু তাই নয়, কিছু অবৈধ অনুপ্রবেশকারী নেপালের সীমান্তেও ধরা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মানুষ শিলিগুড়ি করিডোর দিয়ে নেপালের দিকে পালিয়ে যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গেও বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ১০ সেকেন্ডের ভিডিওটি একবার দেখুন। আমি কি আপনার সাথে দ্বিতীয় আর কোনো কথা বাড়াবো? দর্শক, এই ভিডিওটি থেকে একটা বিষয় স্পষ্ট, যে আসামে এমনিতেই বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। তার উপর যদি পাশের রাজ্যগুলো থেকেও মানুষ আসতে শুরু করে, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। তাই ২৪ ঘন্টার মধ্যে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর এই ক্ষমতা আসামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এই আইনটিতে ঠিক কী আছে? এই আইনে এমন কি রয়েছে যার জন্য কিছু সংবাদ মাধ্যম একে মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করছে? এবং একই সাথে সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকাগুলো কি, যা মেনে হেমন্ত বিশ্ব শর্মা এই আইন প্রয়োগ করছেন? এই সব কিছুই আমি আপনাদের জানাবো। তাহলে চলুন ইমিগ্রেন্টস অ্যাক্ট ১৯৫০ আইনটি বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন, দেশভাগের ঠিক পরেই ১৯৫০ সালে এই আইনটি তৈরি করা হয়েছিল, কারণ সেই সময় পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ, ওখান থেকে দলে দলে মানুষ আসামে আসতে শুরু করেছিল। রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়ার জন্যই কেন্দ্র এই বিশেষ আইনটি তৈরি করে, যাতে তারা অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের ফেরত পাঠাতে পারে। এই আইন অনুসারে আসাম সরকার যদি কোনো ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে, তাহলে তাকে ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ফেরত পাঠানোর ক্ষমতা রাখে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নেহরুজির আমলে তৈরি এই আইনটি প্রায়
কখনো ব্যবহার করা হয়নি। আসামের প্রথম মুখ্যমন্ত্রী যখন এই আইনটি প্রয়োগ করতে চেয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী নেহেরু তাকে থামিয়ে দেন। কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খান অভিযোগ করেছিলেন যে এই আইনের মাধ্যমে বেছে বেছে সংখ্যালঘুদের আসাম থেকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হচ্ছে। নেহেরু লিয়াকাত চুক্তির দোহাই দিয়ে এবং লিয়াকাত আলীকে খুশি করার জন্য এই আইন আর ব্যবহার করা হয়নি। অথচ এরপরে পাকিস্তানের সংখ্যালঘুদের কি অবস্থা হয়েছিল, বা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি কিভাবে হিন্দুদের উপর গণহত্যা চালিয়েছিল, সেই ইতিহাস আমরা সবাই জানি। যাই হোক, আসুন এখন এই আইনের মূল বিষয়গুলো একটা টেবিলের মাধ্যমে সহজে বুঝে নিই। দেখুন, ক্ষমতা কার হাতে? নাগরিকত্ব সংক্রান্ত বিষয় সাধারণত কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, কিন্তু এই আইনের ক্ষেত্রে কেন্দ্র সেই ক্ষমতা আসাম সরকারকে দিয়েছে এবং আসাম সরকার সেই ক্ষমতা জেলা স্তরে জেলা শাসকদের হাতে তুলে দিয়েছে। বহিষ্কারের জন্য যে কাউকে ইচ্ছামতো তুলে ফেরত পাঠানো যাবে না। শুধুমাত্র সেই ব্যক্তি বা গোষ্ঠীকে ফেরত পাঠানো যাবে যারা অবৈধ অনুপ্রবেশকারী এবং যাদের কার্যকলাপ আসাম বা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। বহিষ্কারের আদেশ: একবার কাউকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হলে তাকে মাত্র 24 ঘন্টা সময় দেওয়া হবে। একটি নির্দিষ্ট রাস্তা দেখিয়ে বলা হবে যে এই পথ দিয়ে বাংলাদেশ ফিরে যেতে হবে। আর না গেলে শাস্তি: যদি কেউ 24 ঘন্টার মধ্যে ফিরে না যায় তাহলে তাকে 3 বছরের জন্য জেলে পাঠানো হবে, জরিমানা করা হবে এবং তারপর আবার বাংলাদেশেই ফেরত পাঠানো হবে। তবে দেশভাগের সময় দাঙ্গা বা অত্যাচার থেকে বাঁচতে যে সমস্ত শরণার্থীরা পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন তাদের কোনোভাবেই এই আইনের আওতায় ফেরত পাঠানো যাবে না। এই বিষয়টি আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখন কথা হলো, এই আইনটি কেন এত বিশেষ? দেখুন, এই আইনটিকে এত বিশেষ বলার কয়েকটি কারণ আছে। প্রথমত, দ্রুত প্রক্রিয়া। এখানে ফরেনার্স ট্রাইব্যুনালের মতো দীর্ঘ বিচার প্রক্রিয়ার কোনো ব্যাপার নেই, যেখানে একটা মামলা চলতে 5-10 বছর সময় লেগে যায়। জেলা শাসক পরিচয় শনাক্ত করার পরেই 24 ঘন্টার মধ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারেন। দ্বিতীয়ত, সাম্প্রতিক উদাহরণ: সম্প্রতি আসামের শোনিতপুর জেলার জেলা শাসক দুটি পরিবারের 5 জনকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আর তৃতীয়, কূটনৈতিক জটিলতা নেই। সাধারণত কোনো বাংলাদেশি ধরা পড়লে ভারত সরকারকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করতে হয়, কিন্তু বাংলাদেশ সরকার প্রায় কখনোই স্বীকার করে না যে ওই ব্যক্তি তাদের নাগরিক, ফলে বিষয়টি ঝুলে থাকে। কিন্তু এই আইনে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ সরকার অনুমতির কোনো প্রয়োজন নেই, সরাসরি সীমান্তে পাঠিয়ে দেওয়া হবে, যাকে পুশিন বলা হয়। প্রচলিত প্রক্রিয়ায় যেরকম একটা দীর্ঘ সময় লাগে, ট্রাইব্যুনাল ও আদালতের মাধ্যমে যেতে হয় এবং বাংলাদেশের সম্মতির প্রয়োজন হয়, কিন্তু এই বিশেষ আইন মাত্র 24 ঘন্টা সময় লাগে। জেলা শাসকই চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশের অনুমতির কোনো প্রয়োজন নেই। এখানে আরেকটি কথা হলো, পশ্চিমবঙ্গে কি এটি প্রয়োগ করা সম্ভব? দেখুন, প্রথমত এই আইনটি শুধুমাত্র আসামের জন্য তৈরি। কেন্দ্র চাইলে পশ্চিমবঙ্গকেও এই ক্ষমতা দিতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তা বাস্তবায়ন করবে কিনা সেটা আপনারা বুঝতে পারছেন। তবে এই আইন নিয়ে কিছু সমালোচনাও হচ্ছে। সমালোচকরা বলছেন এই প্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া মানা হচ্ছে না। যদি জেলা শাসক ভুল করে কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেন, তাহলে সেই ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাবে কোথায়? মাত্র 24 ঘন্টা তো খুব কম সময়। এমন আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানানো হতে পারে। কিন্তু যারা এই সমালোচনা করছেন তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাচ্ছেন, আর তা হলো সুপ্রিম কোর্টের রায়। 2024 সালের একটি রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে এই আইনটিকে নাগরিকত্ব আইন 1955 ধারা 6 সাথে মিলিয়ে পড়তে হবে। এর মানে হলো, কোনো ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারী কিনা সেই সিদ্ধান্ত জেলা শাসক নিতে পারবে না। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফরেনার্স ট্রাইব্যুনালের হাতে থাকবে। অর্থাৎ প্রক্রিয়াটি এখন এমন:
প্রথমে ফরেনার্স ট্রাইব্যুনালে কোনো ব্যক্তিকে বিদেশি নাগরিক হিসাবে ঘোষণা করা হবে। একবার ট্রাইব্যুনাল রায় দিলে তারপর জেলা শাসক এই বিশেষ আইন প্রয়োগ করে সেই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ফেরত পাঠাতে পারবেন। আর এই নিয়ম মেনে চলার জন্য আসাম সরকার সেপ্টেম্বর 2025-এ একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করেছে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সুতরাং এই আইনের ইচ্ছাখুশি ব্যবহার করার সুযোগ নেই। এর মধ্যে একটি যথাযথ আইনি প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। আশা করি দর্শক আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এখন এই আইন সম্পর্কে আপনার মতামত কি? আপনারা কিভাবে দেখছেন ভারত সরকারের এই পদক্ষেপটিকে? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রায়।